সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। আসসালামু আলাইকুম। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে শুরু হলো আমার কুষ্টিয়া ভ্রমণ। ভোরের ব্যস্ত স্টেশন, মানুষের কোলাহল, ট্রেনের হুইসেল আর নতুন এক যাত্রার উত্তেজনা নিয়ে ট্রেনে চললাম। আজকে কুষ্টিয়া যাব সুন্দরবন এক্সপ্রেসে করে, যেটা সকাল 8:15 ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে এবং 12টার মধ্যে আপনি কুষ্টিয়া পৌঁছে যাবে। আমি এসি টিকিট কেটেছি। আমার এসি টিকিটের মূল্য ছিল 943 টাকা। এবং আপনারা চাইলে শোভন চেয়ারেও যেতে পারেন, স্নিগ্ধাতেও যেতে পারেন। শোভন চেয়ারের ভাড়া 410 টাকা এবং স্নিগ্ধার ভাড়া 788 টাকা। সকাল সকাল নাস্তা নিয়ে হাজির। নাস্তা বিক্রি করছে, এখান থেকে একটা কিনবো আজকে। দেখবো আজকে এখানে কি কি পাওয়া যায়, কি কি থাকছে। 200 টাকা মূল্যের যে খাবারটা নিলাম সেটিতে আছে 1 পিস ফ্রেঞ্চ টোস্ট, 1 পিস কাটলেট, 1 পিস চিকেন ফ্রাই। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কতটা ভালো লাগবে বলতে পারছি না। তবে আমার কাছে মনে হয়েছে চিকেন ফ্রাইটা একটু শক্ত হয়ে গেছে, কোনোভাবে খাওয়া যাচ্ছিল না। কাটলেটের বিষয়ে আসবো। কাটলেট আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য জায়গায় যে আমি কাটলেট খেয়েছি তার তুলনায় এটা মোটেও ভালো লাগেনি। ফ্রেঞ্চ টোস্ট ছিল, ফ্রেঞ্চ টোস্টও এমন শক্ত হয়ে গেছে। আপনি 200 টাকা দিয়ে এখান থেকে খাবার কিনলে পুরো টাকাটাই আপনার লস। চেষ্টা করবেন বাহির থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার। ট্রেনের ভিতর থেকে এই ধরনের কোনো খাবার কিনবেন না। যদি কিনেন তাহলে যে আমার মতো করে ধরা খাবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছে যাব। কুষ্টিয়া কোর্ট স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কুষ্টিয়া বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্য ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ জনপদ। এই জেলায় নাম উচ্চারিত হলেই সবার আগে মনে আসে বাউল সম্রাট ফকির লালন শাহের কথা। তাই কুষ্টিয়া পৌঁছে আমরা প্রথম গন্তব্য ছিল লালন শাহের মাজার। আপনারা কোর্ট স্টেশন নামার পরে রিক্সা অথবা অটো নিতে পারেন। ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। মেলা বসে কি এখানে? মেলা বসে, হ্যাঁ মেলা বসে এগুলো পুরোটাই ব্লক হয়ে যায়। মাজার প্রাঙ্গণে প্রবেশ করতেই এক অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এরা সবাই লালনের নিজ হস্তে মডিত হয়েছিল। লালন যখন ছিল, লালনের দেখাশোনা এবং লালনের সাথেই চলাফেরা। এখানে শুয়ে আছেন মতিজান ফকিরানী, লালনের পালক মাতা, এবং মৌলানা মলম শাহ, লালনের পালক পিতা।
চারপাশে বাউল গানের সুর, শান্ত পরিবেশ এবং অসংখ্য দর্শনার্থীর উপস্থিতি স্থানটিকে বিশেষ এক আবহ দিয়েছে। এখানে এসে মনে হয় শুধু একটি মাজার নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সাংস্কৃতিক এক জীবন্ত প্রতীক। এখানে একটি নিয়ম আছে, রান্না হওয়ার সাথে সাথে প্রথম সিন্নিটা লালনের মাজারের ভিতরে লালন শাহর জন্য রেখে আসে। এরা মনে মনে ধারণ করে লালনকে প্রথম সিন্নিটা লালনের জন্য। সিন্নি দেওয়ার সময় যে যেখানে থাকুক না কেন সবাই এখানে এসে একত্রিত হয়, একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করে। ফকির লালন শাহ ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাউল সাধক, দার্শনিক ও গীতিকার। তার জন্মসাল নিয়ে মতভেদ থাকলেও ধারণা করা হয় তিনি অষ্টাদশ শতকের শেষভাগে জন্মগ্রহণ করেন। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছিলেন যে মানুষের প্রকৃত পরিচয় তার মানবতা। ধর্ম, জাত, বর্ণ কিংবা সম্প্রদায়ের ভেদাভেদকে তিনি কখনো গুরুত্ব দেননি। লালন শাহ তার জীবদ্দশায় অসংখ্য গান রচনা করেছেন, যা বাংলা লোকসঙ্গীতের এক অমূল্য সম্পদ। এটি হচ্ছে লালন মিউজিয়াম। এখানে হচ্ছে লালনের সরঞ্জাম সবকিছু রাখা আছে, যেমন যেগুলো লালন থাকাকালীন লালন ব্যবহার করত সেই জিনিসগুলো এখানে রাখা আছে। চলুন কি কি আছে আমরা একটু দেখে নিই। লালনের ব্যবহৃত বিভিন্ন স্মৃতি, তার জীবন ও দর্শন সম্পর্কিত তথ্য এবং বাউল সংস্কৃতির নানা নির্দেশন দেখার সুযোগ হয়। এখানে প্রতিটি ছবি যেন কথা বলে। লালনের শুরু থেকে শেষ পর্যন্ত লালন কিভাবে শুরু হয়েছিল সবকিছু এখানে বোঝানো হয়েছে। লালনের প্রতিটা স্মৃতি এই মিউজিয়ামে ধরে রাখা হয়েছে। লালন যে জিনিসগুলো ব্যবহার করত একতারা থেকে শুরু করে সবকিছুই এখানে রাখা আছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও তো ঝিয়ের পেটে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের, ঝিয়ের পেটে মায়ের জন্ম, চাঁদ তোমরা বলবে কি? চাঁদের গায়ে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আপনার নামটা ফকির নামে পরিচিত। আপনি এখানে কত বছর যাবত আছেন? আছি তাও তো 50-55 বছর যাবত আপনি এখানে আছেন।
এখানে কোনো পরিবর্তন দেখেছেন? অনেক কিছু পরিবর্তন হয়েছে, এরকম পরিবেশ তো ছিল না। এখানে গাছগাছালি ছিল, ফিল্ড মতো ছিল, বিল্ডিং টিল্ডিং কিছুই ছিল না, এগুলো পরে হয়েছে। আগে এই জায়গাটা আসলে আপনি যখন আসছিলেন তখন এই জায়গাটা, এই মাজারটা, এই আখড়াটা আসলে দেখতে কেমন ছিল? জায়গায় জায়গায় ফুল গাছ ছিল, গাছগাছালি ছিল সেখানে। এখানে একদল, ওখানে একদল, এভাবে সঙ্গীত করতো অনেকে, অনেকের মতো করে। এখন তো ওই নিয়মগুলো আর নাই। এখন শুধু একটা জায়গায় সঙ্গীত হয়, মেহমানরা আসলে তাদের মন জোগানোর জন্য এখানে সঙ্গীত হয়। আগের মতো কি মানুষ আসে এখানে দর্শনে? হ্যাঁ, তা আসে, অনুষ্ঠানের সময় প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আসে। প্রচুর। 11টার পর গান বাজনা হয় না এখানে? না, 10টা 11টা পর্যন্ত গান বাজনা হয়, হ্যাঁ। তারপর আর গান বাজনা না, হয় না। আচ্ছা, এখন তো ডিসি সাহেবের মাধ্যমে আছে ওনার একটা টাইম যে 10টার ভিতরে আপনারা সবকিছু যত মেহমানই আসুক শেষ করে দেবেন। আপনার এর জন্য 10টা থেকে 11টা পর্যন্ত রাখে। হ্যাঁ, সর্বোচ্চ 11টা পর্যন্ত আপনারা থাকে। লালন বলে চাঁদের কেউ, লালন বলে চাঁদের কেউ, তাকায় নজরে, সকলকে কয় লালন পিতা, সকলকে কয় লালন পিতা। মাজারের সামনে কুটির শিল্পর ছোট ছোট দোকানগুলো আছে, যেখান থেকে আপনি চাইলেই একতারা থেকে শুরু করে দোতারা সবকিছুই নিতে পারবেন। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে লালনের মেলা হয়। দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ ছুটে আসে এখানে। বছরে একটাই মেলা হয়, এই দিনটির অপেক্ষায় থাকে মানুষ। মেলা শেষ হয়ে যাওয়ার পরে মাঠটা পুরো ফাঁকা থাকে। এমনি বিকেলবেলা মানুষজন আসে গল্প করতে, আড্ডা দিতে, পাঁপড় খেতে। এভাবে মানুষের জীবনযাপন এখানকার চলে যাচ্ছে। তবে সবাই অপেক্ষায় থাকে মেলার, লালনের মেলায়। দিন শেষে বাউল গানের সুর শুনতে শুনতে মনে হলো ভ্রমণ শুধু নতুন জায়গা নয়, বরং নতুন চিন্তা, নতুন দর্শন এবং জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়া একটি সুযোগ। কুষ্টিয়া ও লালন শাহের মাজার ভ্রমণ আমাকে সেই অনুভূতি দিয়েছে। এই ভ্রমণ শুধু একটি সফর নয়, বরং বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও মানবতার এক জীবন্ত অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।